নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো অনুভা দেবীর গল্প। না, অনুভা গুপ্ত নয়, এ হলেন অনুভা ঘোষ, পরবর্তীকালে অনুভা গাঙ্গুলি। তার গল্প শোনাবো আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাহলে শুনতে থাকুন। গল্প যেখানে সত্যি। কিছু কিছু শিল্পী থাকেন যারা সারা জীবন একনিষ্ঠ সঙ্গীত সাধনা করে যান, সঙ্গীতের জন্য জীবনে তুমুল আত্মত্যাগও করেন, অথচ সে অর্থে সঙ্গীতকে কোনোদিনও পেশা হিসেবে নেন না। তেমনই এক অনালোচিত সঙ্গীত শিল্পীর নাম অনুভা ঘোষ। বিয়ের পর তিনি হয়েছিলেন শ্রীমতী অনুভা গাঙ্গুলি। বাংলা লোকসঙ্গীত জগতের তারকা হওয়ার ক্ষমতা ছিল তার। অনুভা দেবী ছিলেন প্রবাদপ্রতিম লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরীর হাতে গড়া প্রথম ছাত্রী। তাই অনুভা গাঙ্গুলির খ্যাতির কোনো অভাব হতো না। তবুও আলোর আড়ালেই থেকেছেন তিনি। অনুভা দেবীর আরও একটি বড় পরিচয় হলো তিনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা হংসরাজ মানে অরিন্দম গাঙ্গুলির মা। অনুভা দেবী এবং তার এই নিঃশব্দ প্রয়াণ ইন্ডাস্ট্রি এবং মিডিয়ায় ব্রাত্য হয়ে থাকলেও বাংলা লোকগানের ইতিহাসে তিনি রয়েই যাবেন। তবে অনেকেই হয়তো জানবেন না এক জাত শিল্পীর আত্মত্যাগের কথা। সঙ্গীত শিল্পী পরিচয় ভুলে আদর্শ মা হয়ে ওঠার লড়াই, ভারতীয় গণনাট্য সঙ্গে তার অবদানের কাহিনী। আজকাল বহু চাইল্ড আর্টিস্ট পর্দায় বিখ্যাত হয়, কিন্তু তাদের বাবা মা কিভাবে সন্তানকে গাইড করবে সে পন্থা জানতে অনুভা গাঙ্গুলির জীবন আলেখ্য অবশ্যই তাদের শোনা দরকার। বাগবাজারের বীরচাঁদ গোস্বামী লেনের মেয়ে ছিলেন কুমারী অনুভা ঘোষ। গানের নাড়া বাঁধেন প্রবাদ প্রতিম কৃষ্ণচন্দ্র দের কাছে, যিনি ছিলেন মান্না দের গুরু এবং নিজের কাকাও বটে। গান শেখার সুযোগ পেতে অবস্থাপন্ন ঘরের মেয়ে হয়েও নিজেকে রাঁধুনির মেয়ে বলতেও দ্বিধাবোধ করেননি অনুভা দেবী। এতটাই ছিল তার গানের প্রতি প্যাশন, রাঁধুনি কন্যা পরিচয়ী অন্ধ সঙ্গীতজ্ঞ কৃষ্ণচন্দ্র দের কাছে নাড়া বাঁধেন তিনি। অনুভা দেবীর আরো দুই গুরু যামিনী রায়, মাফ করবেন, যামিনী গঙ্গোপাধ্যায় ও আর একজন হলেন দুর্গা সেন। এদের কাছেও ধৈর্যের পরীক্ষা দিয়ে গান শিখেছিলেন তিনি। এরপর গণনাট্য সংঘ আইপিটি এর সক্রিয় কর্মী ছিলেন অনুভা ঘোষ। কেজি বসুর নেতৃত্বে কাজ করতেন তিনি এবং এইভাবে একদিন আকৃষ্ট হন লোকসঙ্গীতের প্রতি। লোকসঙ্গীত সম্রাট নির্মলেন্দু চৌধুরীর কাছে গানের তালিম থেকে শুরু করে গানের দল প্রতিষ্ঠা। অনুভাই প্রথম ছাত্রী হলেন গুরু নির্মলেন্দু চৌধুরীর। অনুভার কণ্ঠে জনপ্রিয় হতে থাকলো লোকে বলে বলে রে, হস্তিকন্যা হস্তিকন্যা, কুঁচ বরণ সুন্দর কন্যা, প্রেম জানে না রসিক কালা চাঁদ ইত্যাদি সমস্ত জগৎ বিখ্যাত গান। যেহেতু অনুভা শাস্ত্রীয় সঙ্গীত ঘরানা থেকে তালিম নিয়ে লোকসঙ্গীতে এসেছিলেন, তার সঙ্গীতের সর্বস্তরেই ছিল তার অবাধ পারদর্শিতা এবং বিচরণ। কিন্তু মাটির গানেই প্রাণের টান খুঁজে পেলেন তিনি। অনুভা সহ কয়েকজন ছাত্রকে নিয়ে নির্মলেন্দু তৈরি করলেন নিজের লোকগানের দল লোকভারতী। ভীষণ জনপ্রিয় হলো এই দলের মলুয়া গীতিনাট্য। তাতে গানের সঙ্গে অভিনয়ও করতেন অনুভা দেবী। নির্মলেন্দু চৌধুরী নিজেও অভিনয় করতেন সেখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে লোকসঙ্গীতে এমন ধারার গীতিনাট্য যুগান্তকারী প্রয়াস ছিল, যাতে অগ্রণী ভূমিকায় ছিলেন অনুভা দেবী। এই দলেই অনুভার সঙ্গে পরিচয় গোকুলচন্দ্র গাঙ্গুলির। দলে গোকুলবাবুর ভাইরাও গান করতেন। আলাপ থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, গোকুলচন্দ্র গাঙ্গুলির সঙ্গে বিয়ে হলো অনুভা দেবীর। অনুভা ঘোষ হয়ে গেলেন অনুভা গাঙ্গুলি। বিভিন্ন মঞ্চে মঞ্চে গানের শো করে বেড়াতেন তারা সপরিবারে। এরপর অনুভার জীবনে এলো এক নতুন বাঁক। বাগবাজার থেকে লেক টেম্পল রোড, কোলে এলো ফুটফুটে দেব শিশু অরিন্দম গাঙ্গুলি। অরিন্দম গাঙ্গুলিও ছোট থেকেই গান পাগল মানুষ, কারণ তার বেড়ে ওঠায় গায়িকা মায়ের কোলে, গানের জগতে। লোকভারতী দলের মহড়ায় মায়ের হাত ধরেই রোজ চলে যেতেন ছোট্ট অরিন্দম।
সেখানেই অরিন্দমকে স্নান খাওয়া করিয়ে দেওয়া হতো এবং নির্মলেন্দু চৌধুরীর বাড়িটাই অরিন্দমের নিজের বাড়িও হয়ে গিয়েছিল। মহড়ার মাঝে খেলার ছলে বসে গান শুধু শুনলেই সব গলায় তুলে ফেলছিলেন অরিন্দম। বাড়িতে বসে একদিন গান প্র্যাকটিস করতে করতে অনুভা একটা জায়গায় আটকে যাচ্ছেন বারবার। হঠাৎ পাশ থেকে ছোট্ট অরিন্দম গেয়ে দিয়েছে সেই গান। তখন অনুভা দেবী বুঝলেন ছেলেও গান পাগল, ছেলের গলাতেও অসম্ভব ভালো সুর আছে। অরিন্দম গাঙ্গুলির গানের জীবনে ও সামগ্রিক জীবনে গুরু তার মা অনুভাই। মায়ের কাছ থেকেই ছেলে পেল লোকসঙ্গীতের মেঠো সুরের ঝর্ণাধারা। অরিন্দম যখন কৈশোর থেকেই গানের জগতে পেশাদারভাবে প্রবেশ করতে শুরু করলেন, ঠিক তখনই তার মা প্রচার থেকে নিজেকে আড়ালে সরিয়ে নিলেন। ছেলের জন্য মায়ের আত্মত্যাগ। তবে এর পেছনেও আছে একটা গল্প, যা শুনিয়েছিলেন কোনো এক সাক্ষাৎকারে স্বয়ং অরিন্দম গাঙ্গুলি। তিনি বলেছিলেন তখন নাকি তিনি খুব ছোট, গানের জগতে সবে এসেছেন এবং তার সঙ্গে সব ফাংশনে তার মাও যেতেন। মাও গাইতেন না, কিন্তু হারমোনিয়াম বাজিয়ে দিতেন। কোনো এক অনুষ্ঠানে মাকে কর্তৃপক্ষরা অনুরোধ করায় তারপরে, মানে অরিন্দম গাঙ্গুলির পরে অনুভা দেবী গান গেয়েছিলেন। এত ভালো গেয়েছিলেন তিনি যে আহ, তিনি মানে অরিন্দম গাঙ্গুলি তো পুরো ঢাকা পড়ে গিয়েছিলেন সেই সেই গানের পরে। সবাই সেদিন তার মায়ের প্রশংসায় পঞ্চমুখ ছিল। তখন নাকি এই অরিন্দম গাঙ্গুলি একটা ছোট্ট বাচ্চা। অভিমান করে তিনি মাকে বলেছিলেন, তুমি গান গাইলে আমি আর গান গাইব না। তার মা অর্থাৎ অনুভা দেবী তার অভিমানের কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিলেন এবং প্রকাশ্যে গান করা সত্যি সত্যিই ছেড়ে দিয়েছিলেন। প্রথম সন্তান অরিন্দমের পর অনুভা গোকুলচন্দ্রের কোলে এলো আরও দুই কুনি মেয়ে, স্বর্ণালী এবং বর্ণালী। তার মধ্যে স্বর্ণালী শিশু অভিনেত্রী রূপে বাবা তারকনাথের সুধা থেকে হংসরাজ এর টিয়া হিসেবে আজও আইকনিক মুখ। এছাড়াও স্বর্ণালী কিশোরী বেলায় মঞ্চে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তীর সঙ্গে। বর্ণালী সুজাতা, করুণাময়ী, রামের সুমতির মতো বিখ্যাত ছবিতে কাজ করেছেন। সুজাতা ছবিতে অপর্ণা সেন ও সুমিত্রা মুখোপাধ্যায় দুই নায়িকার মেয়েবেলার রোলে স্বর্ণালী বর্ণালী অভিনয় করেছেন। সন্তানদের গান অভিনয়ের সঙ্গে পড়াশোনা সামলাতে ও সংসার গুছিয়ে রাখতে অনুভা নিজেকে গান থেকে সরিয়ে রাখলেন ঘরের নিভৃত অন্তরালে। ছেলে অরিন্দমকে গান ও অভিনয় জগতে দাঁড় করানোর সংগ্রাম করে চললেন অনুভা দেবী। অরিন্দম একদিকে ফিল্মে অভিনয় করছেন, আবার রাতের পর রাত ফাংশনে গানও গাইছেন। অনুভাও রাতের পর রাত জেগে থাকতেন। অনেক গুণী শিল্পীর সঙ্গে প্রখ্যাত অভিনেতা জহর রায়ও মাঝে মধ্যেই উপস্থিত থাকতেন এসব জলসায়, এবং জহর রায় অনুভাকে ভীষণ বকাবকি করে ছোট ছেলে অরিন্দমকে দিয়ে এইভাবে রাতের পর রাত গান গাওয়ানোর জন্য। তাই জহর রায়কে দেখলেই ছেলেকে নিয়ে অনুভা একটু তফাতে থাকতেন। তবে ছেলের থেকেও কষ্ট শিকার বেশি ছিল মায়ের। ছেলে অরিন্দম গান গেয়ে বেশি রাতের দিকে ঘুমিয়ে পড়লেও অনুভা দেবী ঘুমোতেন না। ভোরে উঠে সব রান্নাবান্না সেরে আবার ছেলেকে নিয়ে সকালে বেরিয়ে পড়তেন ছবির শুটিংয়ে। অরিন্দমের শিশু শিল্পী রূপে প্রথম ছবি প্রস্তর স্বাক্ষর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলা। প্রথম ছবিতেই অরিন্দমের লিপে শিপ্রা বসুর গান সূর্যি মামা কেমন আছো একেবারে হিট। এরপর উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার সবরমতী, স্ত্রীতে। কিন্তু আশাতীত সাফল্য এলো 1976 সালে হংসরাজ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে। রাজ্য সরকারের তরফ থেকে অরিন্দম পেলেন সেরা শিশু অভিনেতার পুরস্কারও। সে খবর ঘোষণা হলো রেডিওয়ে, আর অনুষ্ঠান হলো রবীন্দ্র সদনে। তবে শিল্পী জীবনের আলোটাই সকলের চোখে পড়ল। অন্ধকারের লড়াইয়ের খোঁজ কেউ রাখল না। অরিন্দম আরও এক সাক্ষাৎকারে বলেছিলেন, হংসরাজ করে সে সময় তিনি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিলেন। পুলিশ প্রোটেকশন ছাড়া তিনি কোথাও যেতেন না। অর্থ উপার্জনের জন্য যখন তিনি ফাংশন করতে যেতেন, তার সামনে এবং পিছনে পুলিশ ভ্যান থাকতো। তার বাবা সংসারের প্রতি একটু উদাসীন এবং ভোলাভালা লোক ছিলেন। চাকরি করতে চাইতেন না তিনি। তাই তিনি বাবাকে বলেছিলেন, তিনি তো এখন প্রতিষ্ঠিত হয়েই গেছেন, তাহলে তিনি চাকরিটা ছেড়েই দিতে পারেন।
এটা বলাই নাকি তার কাল হয়েছিল। কারণ তারপরেই ঘটল দুর্যোগ, মানে 1978 সালে সেই ভয়ানক বন্যা। এর ফলে দীর্ঘদিন সব গানের জলসা বন্ধ হয়ে গেল। তখন তিনি, মানে অরিন্দম গাঙ্গুলি, একাই সংসারের রোজগারে মানুষ, তাও আবার আয় কোথা থেকে না, গান গেয়ে। একদিকে তিনি স্টার, অথচ তার বাড়িতেই নাকি হাঁড়ি চড়ে না। তখন তার মা টাকা ধার করে লোকের কত অপমান সহ্য করে সংসার চালিয়েছিলেন তা তিনি প্রত্যক্ষ করেছিলেন। আমার তখন পড়াশোনাও চলছে, মানে অরিন্দম জানিয়েছিলেন। বন্ধুর থেকে বই চেয়ে নোটস লিখে তিনি পড়তেন। বই কেনার সামর্থ্য তো দূরের কথা, অন্নই জোটে না তার ঘরে। বাড়ি ভাড়ার টাকা না দিতে পারায় চূড়ান্ত অপমানও সহ্য করেছেন তার মা অনুপা দেবী। আবার তিনি ঘুরে দাঁড়ালেন 1982 সালে, যখন দূরদর্শনে সুপারহিট হলো তার কণ্ঠে চ্যাং মাছে বলে মাঝি ভাই গান। এবং পরবর্তীকালে তার দুই বোনের পড়াশোনায় তিনি কোনো ব্যাঘাত করতে দেননি। এবং স্বর্ণালী দেবীও পরে স্বীকার করেছিলেন তার দাদাই অর্থাৎ অরিন্দম গাঙ্গুলি তাদের জীবনে বাবার কর্তব্য করেছেন। ভাগ্য করে দাদা পেয়েছিলেন তারা। অরিন্দম বাবু মাকে মামনি ডাকতে পারতেন না শৈশবে। প্রথম ডাক ছিল মুনা। সেই ডাকেই দুই মেয়েও তাকে এই নামেই ডাকতেন। এমনকি পরবর্তী প্রজন্মে সবার কাছে অনুভা দেবী মুনা নামেই বিখ্যাত হয়ে রইলেন। সে সময় অনুভা দেবী গোকুলবাবুর বাড়িতে তখনকার আরও দুই খ্যাতনামা বালিকা জুটি, চুমকি অর্থাৎ রুমকি এবং অর্থাৎ দেবশ্রী রায় এবং ঝুমকি অর্থাৎ তনুশ্রী রায়েরও অবাধ যাতায়াত ছিল। অরিন্দমদের সঙ্গে ছোটবেলায় একসঙ্গে গান, নাচ থেকে পুজোয় ঠাকুর দেখা সবই চলতো। সরস্বতী পুজো হোক বা অরিন্দমের জন্মদিন, প্রতিবারই অরিন্দমের বাড়িতে ঘরোয়া জলসা হতো, হতো পাত পেড়ে খাওয়া দাওয়া। হাজির থাকতেন টলিউডের সমস্ত শিল্পীরা। তখন সবাই পরিবার। কে নেই সেখানে? দেবশ্রী, শতাব্দী, সঙ্গমিত্রা, প্রসেনজিৎ, অভিষেক, নয়না, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত থেকে নিমু ভৌমিক, চিন্ময় রায়, সকলেই। তখন তো এত ক্যাটারারের চল হয়নি। সবাইকে একা হাতে রান্না করে খাওয়াতেন অনুভা দেবী। কিন্তু তিনি যে তার বাড়ির কোনো অনুষ্ঠানে মদ্যপান বা ধূমপান করার অনুমতি দিতেন না। টলিউডের গেট টুগেদার মানেই সেখানে সব সেলেব পরিবারের আগেই আসে দামি দামি মদ। সেখানে ব্যতিক্রম ছিল এই পরিবার। সব শিল্পী সম্ভ্রমের সঙ্গেই এটা মেনে চলতেন। তাই ছেলে অরিন্দমও কোনো নেশার বশবর্তী হননি জীবনে। প্রসেনজিৎ, পল্লবী দুই ভাই বোন তো অনুভা দেবীর বাড়িতে যে কত খেলাধুলা করেছেন ছোটবেলায় তার ইয়ত্তাই নেই। অনুভা দেবীর বিবাহিতা কনিষ্ঠা কন্যা বর্ণালী আক্রান্ত হলেন দুরারোগ্য ব্যাধিতে। অনেক চিকিৎসা করেও শেষ রক্ষা হলো না। চলে গেলেন বর্ণালী। বৃদ্ধা বয়সে সন্তান শোক অতিক্রম করা সহজ নয়। তাও সকলকে সাহস জুগিয়ে গিয়েছেন অনুভা দেবী। বাকি দুই সন্তান অর্থাৎ অরিন্দম এবং স্বর্ণালী মাকে আগলে রেখেছিলেন সারা জীবন। শেষ দিকে বৃদ্ধা বয়সে নিজে বাড়িতে একাই থাকতেন অনুভা দেবী। ছেলে মেয়ে কারো সংসারেই থাকবেন না বলে, কিন্তু শেষে বৌমা খেয়ালি শাশুড়ি মাকে নিজের কাছে, ছেলের কাছে এনে রাখেন। শেষ 2 বছর অনুভা দেবী খুব ভালোই ছিলেন। সারা জীবন স্ট্রাগল করার শেষে স্বামী গোকুল গাঙ্গুলির মৃত্যু এবং কন্যা বর্ণালীর মৃত্যু, বকেয়া টাকার বাকি পড়ায় নিজেদের লেক টেম্পল রোডের বাড়ি ছেড়ে দেওয়া, একের পর এক ধাক্কা সামলেছিলেন অনুভা দেবী একাই। কিন্তু শেষ জীবনে ছেলে মেয়ে, বৌমা, জামাই, নাতি নাতনিদের ভরভরন্ত নিটোল সংসার তিনি দেখে যেতে পেরেছিলেন। এটাই শান্তি। যে ছেলেকে ঘিরে তার সব ত্যাগ স্বীকার, সেই ছেলে প্রকৃত শিল্পী, সঙ্গীত সাধক হতে পেরেছেন এবং অভিনেতা হতে পেরেছেন, তাও দেখে গিয়েছিলেন তিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, অনুভা গাঙ্গুলি গল্প, যা সত্যি একটি আদর্শ সেলিব্রিটির, শিশু শিল্পীর মায়ের গল্প হতে পারে, যার থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, যে তার সন্তানদের বড় করে তোলার পেছনে এক মায়ের বা তার পরিবারের কি আত্মত্যাগ থাকতে পারে, কতটা বলিদান হতে পারে, সেটা এই গল্প থেকেই আমরা জানতে পারি। তাই সবাইকে অনুরোধ করলাম, যদি আমাদের ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর ইনফরমেশন ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।